বেদিয়াপাড়ার খবরে নজর রাখতে হবে, তার কারণ রঞ্জিত কর্মকার এখনো হাসপাতালে, তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। তার জন্য সুমন বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা গিয়েছে। সুমন বন্দ্যোপাধ্যায়কে কাউন্সিলর ঘনিষ্ঠ, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ পরিবার করছে, রঞ্জিত কর্মকার করছে। কোনোভাবে যদি সেই অভিযোগটা একটু সরিয়ে দেওয়া যায়, মানে সুমন বন্দ্যোপাধ্যায়ের নামটা এফআইআর থেকে সরিয়ে দেওয়া যায়। কাউন্সিলর গিয়ে ৫,০০০ টাকা দিয়ে এসেছেন বলে দাবি করেছিল পরিবার, ঠিক আছে, অস্বীকার করেছেন। কিন্তু রঞ্জিত কর্মকার যদি নিজে বলেন যে কাউন্সিলর তাকে এসে ৫,০০০ টাকা দিয়েছেন সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম হটানোর জন্য অভিযোগপত্র থেকে, তাহলে সেরকম ঘটনাই ঘটছে। রঞ্জিত কর্মকার কি বলছেন শোনাবো, তবে তার আগে অনুপ রয়েছে, সরাসরি আমার সঙ্গে কথা বলবো। অনুপ, এবার তো স্পষ্ট হয়ে যাচ্ছে জলের মতো, কাউন্সিলর তার ঘনিষ্ঠ লোককে বাঁচানোর জন্য ৫,০০০ টাকা হাসপাতালের বেডে দিয়ে এসেছিলেন। এবার পুরো ঘটনা কিন্তু স্পষ্ট হলো যে কাউন্সিলর ৫,০০০ টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য যে আক্রান্ত রঞ্জিত কর্মকার তার হাতে দিয়েছিল একেবারে, এবং মুখ বন্ধ করে রাখার জন্য কথা বলেছিল। শুধু তাই নয়, বলা হয়েছিল যে একেবারে যাতে সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান তার নাম কিন্তু বাদ দেওয়া হয়, এই কথাও কিন্তু বলেছিল। এবার পরিবারের লোক নয়, যিনি আক্রান্ত, যার সঙ্গে এই ঘটনা ঘটেছিল এবং তার সঙ্গে যে রফা করতে চেয়েছিল, এই বিষয়টি কিন্তু একেবারে আরও স্পষ্ট হলো। কারণ যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কাউন্সিলর মিন্ময় দাস, তিনি কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এক্ষেত্রে অভিযোগ তিনি অস্বীকার করবেন কীভাবে, সেই প্রশ্ন থাকছে। তার কারণ বারবার যখন দেখা গেছিল একাধিক তথ্য উঠে এসেছিল, পরিবার অভিযোগ করছিল যাতে টাকা দেওয়ার অভিযোগ করা হচ্ছিল, কিন্তু একেবারে যিনি আক্রান্ত রঞ্জিত কর্মকার, তিনি এবারে অভিযোগ করছেন হাসপাতালের বেডে শুয়ে যে একেবারে কাউন্সিলর ৫,০০০ টাকা দিয়েছিলেন এবং মুখ বন্ধ করার কিন্তু একেবারে নির্দেশও দিয়েছিলেন। এবং অন্যদিকে অভিযুক্ত, যে মূল অভিযুক্ত, তার যাতে নাম না থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি সমস্ত রকম চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে কাউন্সিলরের কোনো রকম কিন্তু প্রতিক্রিয়া পাওয়া গেল না, তিনি সকাল থেকে কোনোভাবে ফোনও ধরছেন না, যোগাযোগ করা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন একটা নয়, একাধিক থাকছে। হাসপাতালে যে বার্নিং ওয়ার্ডের মতো ওয়ার্ড, সেখানে কী করে কাউন্সিলর তার দলবল নিয়ে পৌঁছলো, সিকিউরিটির ফোন দিয়ে কেনই বা কথা বলা হবে, এরকম একাধিক প্রশ্ন উঠছে। অর্থাৎ শেষ পেশ কিন্তু একেবারে মরিয়া ছিল যে একেবারে অভিযুক্ত, যে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় এলাইস বাগান, তাকে যে বাঁচানোর সমস্ত রকম চেষ্টা করেছিল। এবং রঞ্জিত কর্মকারের বক্তব্যেই কিন্তু একেবারে স্পষ্ট হলো, পরিবার বারবারই অভিযোগ করেছিল সেই টাকা ফেরত দিয়ে এসেছিল, কাউন্সিলর উদ্দেশ্যে ছুঁড়ে মেরেছিল, কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ ছিল। এতদিন ধরে সেই অভিযোগ অস্বীকার করছিল কাউন্সিলর, কিন্তু এবার দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে এতদিন ধরে কাউন্সিলর অভিযোগ অস্বীকার করে এসেছেন। আজ যখন রঞ্জিত কর্মকার মুখ খুলেছেন, তখন কাউন্সিলরকে আর ফোনে পাওয়া যাচ্ছে না। কাউন্সিলর ৫,০০০ টাকা দিয়ে এসেছিলেন, সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম যেন না বলা হয়, যেন চুপ করে থাকা হয়। শুনুন রঞ্জিত কর্মকার কি বলছেন। রঞ্জিত দেখতে যাচ্ছি, তো অনিন্দিতা এসে আমাকে ফোন করলো, কি হয়েছে। আমি তখন কথা বলতে পারছি না, আমি যখন জিজ্ঞেস করে ৫,০০০ টাকা দিয়ে কি বলেছে, কবির নাম, এই নামটা বলবি না, বাগানের নাম বলতে বারণ করেছে। ৫,০০০ টাকা দিয়ে, হ্যাঁ, তখন আমি বলছি দেখো উনি ওইসব না, যে যে ছিল আমি সবার নাম বলে দেবো, চাই আমার ছেলে বউ সবাই নামই বলে দিয়েছে। তখন আগুন ধরিয়েছে খোকু আর ওই বাগান আর ওই সাগর, এই তিনজনই হচ্ছে আগুন ধরেছে মেন। আর ৫,০০০ টাকাটা দিয়েছে, বলেছে বাগানের নাম বলতে না। তখন আমি বলছি তুমি এরকম কথা বলছো কেন, তখন ওরা তাড়াতাড়ি করে চলে গেছে। আর ভেতরে ৮-৯ জন ঢুকেছিল, না ৮-৯ জন ঢুকেছিল এখানে, যেখানে একজন ঢোকার পারমিশন আছে সেখানে 8-9 জন ঢুকেছিল, তাই তো? তারপরে এরা এসে ওদের তাড়িয়ে গেছে। আচ্ছা, তারপরে ওইদিকে বাইরে তাড়িয়ে গেছে, তখন এসে লাস্টে এসে আমাদের টাকা দিয়ে গেছে। রঞ্জিত কর্মকারের পরিবার এবার কাউন্সিলরের বিরুদ্ধে সরব। আমার জায়মু তো বললো না, উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে, দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে। উনি কেন বাগানের নামটাও বন্ধ করবে? ওই পেট্রোলটা কি ওই মুখ দিয়ে ছুঁড়েছে, সুশান্ত দাস জড়িয়ে ধরেছে আর সাগর দেশলাই মেরেছে, তাহলে মেন দোষী তো মিন্ময় দাস, উনিই তাহলে করিয়েছে। ওকে বাঁচাবে কেন? বাঁচালে গেলে দুজনও তো আছে, দোষ তো ওরা তিনজনই করেছে, সুমনকে কেন বাঁচাবে? আর মেন দোষী যে ওই বাগানকেও বাঁচাচ্ছে, ওই মিন্ময় দাসও দোষী, তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায়। সিকিউরিটি গার্ডের কাজ করেন, বয়স হয়েছে একটু, কিন্তু নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট কড়া। তো সেই নিরাপত্তার দায়িত্বে যিনি রয়েছেন, সেই বৃদ্ধকে তার চেনা লোকজনই রাস্তায় ফেলে মারধর করলো।
প্রিন্স আনোয়ার শহরের ঘটনা। দেখুন কিভাবে মারা হচ্ছে। শানিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। শানিক, কেন ওই নিরাপত্তা রক্ষীকে মারধর করা হচ্ছে? কারা মারধর করছে? যেটা বাড়ির মালিকের অভিযোগ, এই ক্যাফের যারা মালিক তিনি এবং তার সঙ্গে এখানে যারা কাজ করে সেই রকম বেশ কয়েকজন কর্মী মিলে তারা মারধর করেছেন এই নিরাপত্তা রক্ষীকে। প্রায় 70 বয়স তার, তারপরেও তাকে গতকাল রাস্তায় ফেলে মারা হয় তেমনটাই তারা অভিযোগ করছেন। গতকাল এই রকমই একটি অভিযোগ তারা লেক থানাতে তারা লিখিতভাবে দায়েরও করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি, কিন্তু যারা এই ক্যাফেতে যারা বর্তমানে ভাড়া নিয়েছেন, যারা প্রায় 6 মাস ধরে যারা এগ্রিমেন্ট করে এই ক্যাফেটি চালাচ্ছেন, তাদের তরফেও পাল্টা অভিযোগ করা হচ্ছে বাড়ির মালিকের বিরুদ্ধে। অর্থাৎ দু তরফেই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। অতনু, শানিক, কি কি অভিযোগ আছে? প্রথমত একটু জানতে চাইবো যে এই যে ক্যাফে মালিক তার দলবল নিয়ে মারধর করলেন বৃদ্ধকে, কেন? দেখো, বাড়ির মালিকের যেটা দীর্ঘদিনের অভিযোগ, তিনি জানাচ্ছেন 6 মাস এই বিল্ডিংটি তারা বিল্ডিংয়ের নিচের অংশটি তিনি যখন ভাড়া দিয়েছিলেন তারপর থেকেই এই ক্যাফেটি তারা যে পারপাসে তারা ভাড়া করে নিয়েছিলেন তার থেকে অন্য পারপাসে তারা ব্যবহার করতেন। ভেতরে হুক্কা পার্লার হিসেবে সেটিকে ব্যবহার করতেন এবং ভেতরে বাইরে থেকে প্রচুর বহিরাগত অনেকের আনাগোনা ছিল, যেগুলো তাদের কাছে আপত্তিকর বলে মনে হয়েছে এবং সেই গোটা বিষয়টা নিয়ে তারা বারংবার ক্যাফের যারা মালিক তাদের সঙ্গে তারা কথা বলেন এবং সেই জায়গা থেকে তাদের যে সমস্যাগুলো তারা সেগুলো বলেন, কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো রেকটিফিকেশনের কোনো জায়গা তারা দেখাননি বলে বাড়ির মালিক অভিযোগ করছেন। এবং দীর্ঘ সময় ধরে খুব স্পষ্টতই সমস্যা বাড়ির মালিকের সঙ্গে কাফে মালিকের, দুজনের মধ্যে সমস্যা। সেই সমস্যায় একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করছেন, আরেকজন পাল্টা অভিযোগ করছেন। মাঝখান থেকে এই বৃদ্ধ নিরাপত্তা রক্ষী মার খেলেন কেন? তিনিও তো চাকরি করছিলেন, তিনি তো মালিক পক্ষের কেউ না, কাফে মালিক পক্ষেরও কেউ না, তিনি তো চাকরি করতে এসেছেন। তাকে মারার কারণ কি? তো তাকে এখানে বাড়ির নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়, যেহেতু বাইরে থেকে প্রচুর মানুষ এখানে ঢোকেন, সেই কারণে বাড়ির মালিকের মনে হয় তার বাড়ির নিরাপত্তার জন্য কাউকে রাখা প্রয়োজন। তিনি যখন এই বৃদ্ধকে তিনি তার বাড়ির নিরাপত্তার দায়িত্বে অ্যাপয়েন্ট করেন, তারপর থেকেই যেটা অভিযোগ, এই যারা ক্যাফের কর্মী, যেটা বাড়ির মালিকের অভিযোগ, তারা অভিযোগ করছিলেন দীর্ঘ সময় তাকে বিভিন্ন কটূক্তি করা হতো। এখান থেকে যারা ঢুকছেন বেরোচ্ছেন তারা বিভিন্ন রকম কটূক্তি নাকি করতেন। যদিও ক্যাফের মালিক বা তারা যারা এখানে গতকাল ছিলেন তাদের অভিযোগ এই বৃদ্ধ নাকি গতকাল তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং সেক্ষেত্রে তারা সেই অভিযোগকে সামনে রেখেই তারা গতকাল এই বৃদ্ধর সঙ্গে বচসায় যখন জড়ান তখনই তারা বৃদ্ধকে ফেলে মারধর করেন। সেই ফুটেজ কিন্তু সামনে এসেছে। প্রশ্ন এবার এইখানেই, যদি কোনো রকম ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ কেন তারা নিলেন না? কেন একজন 70 বৃদ্ধকে রাস্তায় ফেলে এইভাবে মারধর করা হলো? এই প্রশ্নগুলোই কিন্তু এবার সামনে আসছে। অতনু, ধন্যবাদ শানিক। এই ক্যাফে মালিকের বক্তব্য, তাদের বক্তব্য শুনবো, তবে তার আগে যিনি মার খেলেন ওই বৃদ্ধ নিরাপত্তা রক্ষী কি বলছেন শুনুন। আমি এখানে চেয়ারে বসে আছি, হঠাৎ এসে মাথার উপরে মারলো। এই জায়গাটা কি দিয়ে? হাত দিয়েই মেরেছে। আর ওরা ঘিরে রেখেছে যে আমি যদি কিছু করতে যাই ওরা আটকাবে, এইভাবে ঘিরে রেখেছে। আর তারপরেই এই কলার ধরে আমাকে টেনে ওইখানে নিয়ে গিয়ে ফেলে মেরেছে। আমার গলায় একটা সোনার চেন ছিল, 12 থেকে 15 গ্রাম ওজন ছিল। তার নির্দিষ্ট ওজন মনে নেই, অনেক দিনের এটা। সেইটে তো পাচ্ছি না, সেটা কেউ নিয়ে গেছে ছিঁড়ে। আমি মালিকের থেকে কালকের 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলাম, 500 টাকার সব নোট ছিল, সেটাও হাওয়া হয়ে গেছে, সেটাও পাচ্ছি না। দেখছি ওদের ঘরে হুক্কা, মেয়েলি ব্যবসা, কোনো কিছুই বাদ নেই। আমরা তখন কি করেছি, এখন একটা দারোয়ান রেখে দিয়েছি। টিকিট দিয়ে কিমান মেরেছে মানে চিন্তা করতে পারবে না, কিমান মেরেছে। মালিকও আছে, ওর মালিক সহযোগিতা করছে। তো আমরা ভয়ে চুপচাপ থাকি, থানা পুলিশকে জানিয়েছি,
1 বছরে এগ্রিমেন্ট করেছি, কিন্তু দালাল যে আছে বলছে কি একটু ব্রোক, ওরা একটু ব্যবসাটা ভালোভাবে করবে, তো ব্যবসা করতে সময় লাগবে, গ্রো করতে সময় লাগবে, তো 1 বছরটা কেটে ওরা 3 বছর করে দিচ্ছে। আগে তো ওকে জিজ্ঞেস করুন ও ভাড়াটা দিল কিভাবে, ওই ঘিরে নিচতলা কার পার্কিং কি করে ও ঘিরলো, ও তো বলতেই পারে, আর 2 লক্ষ কেন কোটিও বলতে পারে। তার কারণ হচ্ছে যখন ঘিরে ছিল তখন আমি কমপ্লেন করেছিলাম আমাদের যিনি বিল্ডিং ডিপার্টমেন্ট, সেখানে বিষয়টা আমি জানাই এবং তারপরে আমি মেয়রের কাছেও কমপ্লেন করি। প্রথম কথা, বাড়ির নিচে ওরকম ভাবে ক্যাফে করতে গেলে তো লিগালাইজ করতে হয়, কর্পোরেশনকে বলতে হয়, কর্পোরেশনের কাছ থেকে পারমিশন যা যা করতে হয় প্রসেস আছে। 4 তলাটা কর্পোরেশনকে দিয়ে লিগালাইজ করেছে, কিন্তু নিচতলাটা করেনি। নিচতলাটায় হাইকোর্টে কেস চলছে।